হ্যালো এভরিওয়ান, আবারও একটা ব্যস্ততম কর্ম মানে অফিস ওয়ার্ক শেষ করে এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, কিন্তু আমরা বাঙালিরা খুব আড্ডা ভালোবাসি। আর আড্ডা তো একা একা দেওয়া যায় না, ওই জন্যে আজকের আমার সঙ্গে আছে সুপ্রিয় পান্ডে। সুপ্রিয় আমাদের ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2022-তে একদম দুর্দান্ত রেজাল্ট করেছে। সুপ্রিয় ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে 13th র্যাঙ্ক করেছে এবং সুপ্রিয়র ওভারঅল র্যাঙ্ক হচ্ছে 16th। সো ইটস আ ওয়ান্ডারফুল রেজাল্ট। কনগ্রাচুলেশনস সুপ্রিয়, অ্যান্ড ওয়েলকাম এই প্ল্যাটফর্মে। তোমাকে এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয়, প্রথমেই বলো, এই বড় জার্নি, একদম সিভিল সার্ভিসের জার্নি, হিউজ বড় জার্নি, তো আড্ডার প্রথমেই তোমার থেকে এই জার্নির ব্যাপারটা মানে একদম প্রথম থেকে একটু বলো। কারণ প্রথমটা কেন ইম্পর্টেন্ট, কারণ যখন সবাই আমরা পড়তে শুরু করি তখন একটা ফ্লোতে চলে আসি, কিন্তু ফার্স্ট যে ডিসিশন যে সিভিল সার্ভিস নেব, মানে যখন তুমি প্রথম সেই জলে নামছো, সিভিল সার্ভিস তো একটা পুরো সমুদ্র, যখন প্রথম তুমি সি বিচে দাঁড়িয়ে ভাবছো যে আমি এবার সমুদ্রটা ক্রস করব, এবং প্রথম তুমি যখন জলে নামছো তখন অনেক ভয় থাকে, অনেক চিন্তা থাকে, আবার অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো প্রথম তোমার সেই এক্সপিরিয়েন্স গুলো বলো, এবং আস্তে আস্তে কিরম করে তোমার পড়াটা শুরু করলে সবটা শুনতে চাই। থ্যাংক ইউ স্যার, আপনার প্ল্যাটফর্মে চ্যানেলে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার প্রিপারেশনটা অনেকটা লম্বা। আমি প্রিপারেশন শুরু করি মোটামুটি 2016-র প্রথম দিকে। 2014-তে আমি মাস্টার্স কমপ্লিট করি, একটা বছর ওয়েট করি, তারপর 15-র লাস্টে 16-র শুরুর দিকে আমি প্রিপারেশন শুরু করি। প্রথম যেটা 17-র যেটা গ্রুপ সিতে আমি কোয়ালিফাই করে যাই, 17-র সময় আমি অপশনালটা দিইনি। 17-তে কোয়ালিফাই করে আমি গ্রুপ সিতে রেভিনিউ অফিসার পোস্টে সিলেক্টেড হই। মানে 17-তে মানে আমি পরীক্ষা দিয়েছিলাম, মানে তোমরা সব আমাদের সঙ্গেই তাহলে একটার সঙ্গে পরীক্ষা দিয়েছিলে? একদম স্যার, একই সময়ে 18-তে পরীক্ষা বেশ ভালো হয়েছিল, আমি খুব আশাবাদী ছিলাম, কিন্তু কাট অফটা অনেকটা জাম্প করে। যে বছর স্যার আপনারা এক্সিকিউটিভে সিলেক্টেড হন, তো যে যাই হোক সেই বছর অনেকটা কাট অফ জাম্প করে। আর আমার সাইকোলজি অপশনাল ছিল আপনার মতোই। অপশনালে আমার প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে 18, 19, 20 পরপর 3বারই আমি গ্রুপ সিতে কল পাই, গ্রুপ এ তে কল হচ্ছিল না। যেটা প্রবলেম হচ্ছিল আমার মধ্যে, যে অপশনাল সাইকোলজি যেটা, সেটা আমার লেখার ঠিক হচ্ছে না। সেই সময় 20-20 দিকে সম্ভবত আপনার একটা ইন্টারভিউ এসেছিল অপশনাল সাইকোলজি প্রিপারেশন নিয়ে, সেইটা আমি খুব ভালো করে দেখেছিলাম। যেটা বেসিক্যালি আমার অপশনালের প্রবলেম হচ্ছিল, লেখাটা অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, পয়েন্ট পয়েন্ট করে লিখতাম, কিন্তু ডায়াগ্রাম বা ফ্লো চার্ট এগুলো ছিল না। যে কারেকশনটা আমি পরবর্তীতে করি এবং 22 সালে সাকসেসফুল হই। এবার এটাই মোটামুটি। এবার প্রিপারেশন তো স্যার মোটামুটি আমার 10 বছরের কম বেশি, 10 বছর মানে ইন্টারভিউ হয়ে সিলেকশন পর্যন্ত 10 বছর কম বেশি, 15 লাস্ট থেকে 25, অনেকটা দীর্ঘ। হ্যাঁ, মানে হ্যাটস অফ, মানে তোমরা সত্যি মানে এতটা ধৈর্য রাখার জন্য। কি তোমার কি মনে হয় এই ধৈর্যটা, মানে এই যে 10 ইয়ার্স, মানে তাহলে এই 10 ইয়ার্স মানে যারা অনেকেরা ধৈর্য হারিয়ে ফেলে, অনেকে 1 মাস 2 মাস পড়ার পর ধৈর্য হারিয়ে ফেলে, অনেক কিছুতে দোষ দেয় বা ধৈর্য হারিয়ে ফেলে। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আইদার ইউ গিভ ফোকাস অন ইউর ডেস্টিনেশন or you give your focus on obstacles. If you give your focus on obstacles, you are bound to lose. But if your focus is on the destination, then you are bound to win. একদম। ব্যাপারটা হচ্ছে স্যার, সত্যি কথা বলতে আমি কখনো ফোকাস হারাইনি, উৎসাহ হারাইনি, কারণ আমি যখন প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম তখন থেকে মানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আমার ছিল ড্রিম পোস্ট, যেটা আমাকে পেতে হবে। যে কারণে আমি পরপর দিয়ে গেছি, কখনো ফোকাসটা হারাইনি, ধৈর্য হারাইনি, সবসময় কনসিস্টেন্ট ছিলাম তাও বলবো না। মানে আমার প্রিপারেশন ফেজটা পুরোটাই মোটামুটি জব করতে করতে। 17 যখন আমি পরীক্ষা দিচ্ছি, 17 শুরুর দিকে, তখন সত্যি কথা বলতে বন্ধু বান্ধবদের সূত্রেই
আমি স্কুল যেটা মানে প্রাইমারি স্কুলের যে পরীক্ষা সেটাও দিয়েছিলাম, সেটাতে সিলেক্টেড হই। 17 সালের ফেব্রুয়ারিতে সেটাই জয়েনও করি। তারপর আমি 19 সালে যেটা সেক্রেটারিয়েট এলডিএ যে পরীক্ষা সেটাতেও সিলেক্টেড হই, সেখানেও জয়েন করি। ইন দ্য মিন টাইম 18তে আমার বিয়েও হয়। মানে আমি এগুলো বলছি একটাই কারণে, অনেকে অজুহাত দেয় অনেক কিছু, কিন্তু যদি লক্ষ্য স্থির থাকে কোনো অসুবিধা না। আমি 18 সালে যখন বিয়ে করলাম তার 9 দিন পর আমার ছিল ইন্টারভিউ, 17 সালের বিসিএস এর ইন্টারভিউ। বিয়ে আগে ফিক্সড হয়ে গেছিল, তো যে কারণে বিয়ের প্ল্যানটা একটু অন্যরকম করতে হয়েছিল ইন্টারভিউর জন্য, ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ লাইফের ক্ষেত্রে। তো তারপর আমার 22 সালে যখন আমার এই 22, হ্যাঁ দুটোই গুরুত্বপূর্ণ, হ্যাঁ দুটোই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার। 22 সালে যখন আমি এটার প্রিপারেশন নিচ্ছি, 22 সালে বিসিএস এর, সেই সময় আমার মানে ডিসেম্বর মাসে 22-এর ছেলেও হয়েছে। তো অনেক কিছু নিয়ে মানে ল্যান্ডে চাকরি করছি, তো ল্যান্ডে চাকরির মধ্যে যথেষ্ট ব্যস্ততা থাকে, স্ট্রেস যায়, পাবলিক ডিল করতে হয়। তো অনেক কিছু অবস্ট্যাকেল ছিল, অনেক কিছু ছিল, কিন্তু একটাই কথা, যদি লক্ষ্য স্থির থাকে কোনো বাধা না। মানে আমি কোনোদিনই স্যাটিসফাইড ছিলাম না। যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম একদমই স্যাটিসফাইড ছিলাম না, এলডিএতে ছিলাম স্যাটিসফাইড ছিলাম না, আরো পোস্টে যখন ছিলাম স্যাটিসফাইড ছিলাম না। মনে হতো যে এতে বেটার আমি ডিজার্ভ করি এবং সেটা আমাকে অ্যাচিভ করতে হবে। কারণ লাইফ তো একটাই, আমি আজকে যদি না করতে পারি হয়তো পরবর্তী আমি আফসোস করে কাটাবো। তো আফসোস করার থেকে চেষ্টা করা পুরো মানে নিজের যতটা, হ্যাঁ নিজে পুরোটা দেওয়ার পর যা হবে সেটা দেখা যাবে, কিন্তু চেষ্টাটা করতে হবে। চেষ্টা ছেড়ে দিলে সে তো ফেলিওর, আর কিছু বলা যায় না সেটা। অ্যাবসলিউটলি, মানে ইয়োর গ্রোথ হ্যাপেন্স when you come out of your comfort zone. সুপ্রিয়, তোমার থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু এবার জানবো, মানে আমাদের এই অ্যাসপিরেন্টদের জন্য। ফার্স্ট হচ্ছে, যেইটা সবাই বলে যে চাকরি করতে করতে তুমি প্রিপারেশনটা নিয়েছ, এবং আরো রেভিনিউ অফিসারের আমি জবটা আমি জানি, কারণ ইট ইজ নট অ্যান ইজি জব, ভীষণ হেক্টিক জব, অনেক হিয়ারিং করতে হয়, মিউটেশনের অনেক কিছু দেখতে হয়। কারণ আমরা জানি আমরা প্রতিনিয়ত অ্যাজ আ বিডিও আমাকে বিএলআর সঙ্গে একদম কাজ করতে হয়, আর ওদের সঙ্গেও কাজ করতে হয়। সো ইট ইজ ডেফিনেটলি আ হেক্টিক জব, প্রচুর ফিল্ড থাকে, হেক্টিক জব, পুরোপুরি ডেস্ক জবও না, ফিল্ড ডেস্ক সবকিছু মিলিয়ে, এবং হিউজ পাবলিক ডিলিংস থাকে। তাহলে তুমি আমাকে তোমার রুটিনটা শেয়ার করো, যে চাকরি করতে করতে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কেরাম হওয়া উচিত, তুমি কেরাম করে করেছো, আমাকে ডিটেলস একটু রুটিনটা শেয়ার করো। রুটিন বলতে স্যার আমি এখন একটু দেরিতে উঠি, কিন্তু যখন প্রিপারেশন ফেজ ছিল মানে 22 সালের দিকে বা তার আগে বা তারপরে 23-24-এ আমি মোটামুটি ভোর 5টা থেকে 6টার মধ্যে উঠে পড়তাম। উঠে পড়ে আমি সকালে 2 থেকে 2.5 ঘন্টা আমি কাজে লাগানোর চেষ্টা করতাম। আর এইখানে মানে আমার ওয়াইফকেও থ্যাংক ইউ দিতে হবে, কারণ বিয়ে করার পরও আমাকে কখনো বাজার হাট করতে হয়নি, আমাকে বাজারে যেতে হয়নি, ওই দিকটা ও পুরোপুরি দেখতো, যে কারণে আমি পড়াশোনা পুরোটা ফোকাস দিতে পারতাম। তো সকাল 6টা থেকে মোটামুটি 8:30 বা 9টা এই টাইমটা আমি পড়তাম, বেসিক্যালি 8:30, আর আধ ঘন্টা রাখতাম পেপার পড়ার জন্য। আর আমি যেটা করেছিলাম, যেগুলো আমি পড়ছি বা যেগুলো, যেহেতু প্রিপারেশনটা অনেক দীর্ঘ, এমসিকিউ যেগুলো আসে বেশিরভাগই মানে মনের মধ্যেই আছে, রিমাইন্ড করার দরকার ছিল আমার। তো সেগুলো আমি পিডিএফ করে করে মোবাইলে নিয়ে নিয়েছিলাম। তো যাতায়াতের পথে যখন সুযোগ পেতাম, মানে আমি যেটা এই 22 সালে পরীক্ষার সময় আমি হবিবপুরে আরো হিসেবে ছিলাম, এবং মোটামুটি আমি যেখানে থাকতাম সেখান থেকে 40 মিনিট বাসে করে যেতে হতো। তো সেই বাসে যাওয়া আসার পথে আমি সেগুলো চোখ বুলাতাম। অফিসে গিয়েও যতটুকু টাইম পেতাম, অফিসে গিয়ে তো টাইম পাওয়া খুব কঠিন ব্যাপার, যেটুকু আমি পেতাম তার মধ্যে সেই পিডিএফ গুলো দেখতাম। সন্ধ্যেবেলায় ফিরে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার আমি পড়তে বসতাম, মোটামুটি 9টা 9:30, মানে পার ডে আমি চেষ্টা করতাম 4 থেকে 5 ঘন্টা যেন আমার পড়াশোনাটা হয়। আর উইকেন্ডটা আমি কাজে লাগাতাম, শনি এবং রবিবার আমি কোথাও বিয়ে করে কোথাও ঘুরতে যাইনি। ফার্স্ট আমি ঘুরতে গিয়েছিলাম 22 সালের মেনটা দিয়ে, মানে আমার ওয়াইফ মাঝে মাঝে দুঃখ করে বলতো যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তো আমি বলতাম যে এটা হতে দাও তারপর ঘুরতে যাব। তো 22 সালের মেনের সময় যেহেতু একটার পর একটা আমি ফেলিওর ফেস করেছিলাম, তো ঠিক করেছিলাম যে 22 সাল এবং 23 সাল এই দুটো বছরই আমি দেবো, এরপর আমি আর দেবো না, এবং এই দুটোর মধ্যে আমাকে এক্সিকিউটিভে পেতে হবে। তো 22 সালে
আমি যখন পরীক্ষা ছিল তার সঙ্গে আরো 5 দিন এক্সট্রা ছুটি নিয়েছিলাম বিয়ের পরে ফার্স্ট টাইম ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, এটা এই কারণেই বললাম যে আমার মানে এক্সিকিউটিভ পাওয়াটা অনেক বেশি আমার কাছে মাঝে মাঝে জীবন মরণের সমস্যার মতো হয়ে গেছিল, যে আমাকে এই পোস্টটা পেতে হবে। আমি যখনই বিভিন্ন কাজে বিডিও অফিস যেতাম, বারবার দেখতাম বিডিও অফিস স্যারের সঙ্গে কথা বলতাম, চেম্বার দেখতাম, মনে হতো যে আমাকে এখানে আসতে হবে। অনেক বেশি পাবলিক সার্ভিস দেওয়ার অনেক বেশি জায়গা আছে এখানে, বৃহত্তর ক্ষেত্র। আমরা ল্যান্ডে একটা লিমিটেড জায়গায় আছি। তো যেটা বেসিক্যালি আমি করতাম দিনে 4 থেকে 5 ঘন্টা, উইকেন্ডে যেটা করতাম সপ্তাহে সোম থেকে শুক্র যেটা করলাম, উইকেন্ডে চেষ্টা করতাম সেটাকে রিভিশন করা। এবং আমি যেটা বুঝেছিলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিসটা খুব জরুরি। এমসিকিউ প্র্যাকটিস করলে অনেক বেশি রিভিশনটা অনেক বেটার ওয়েতে হয়। তো আমি উইকেন্ডটা এমসিকিউ প্র্যাকটিস এবং রিভিশনের জন্য রাখতাম, এবং অপশনাল সাবজেক্টটা উইকেন্ডে বেশিরভাগ সময় উইকেন্ডে দেখতাম, এবং 5 দিনের মধ্যে যে কোনো 2 দিন অপশনালটার জন্য রাখতাম। মোটামুটি এই ছিল আমার রুটিন। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি দিনে 5 থেকে 6 ঘন্টা একদম কোয়ালিটি ফোকাসড প্রিপারেশন ইজ এনাফ। সেটা অনেকে বলেছিল যে এটা একদমই সম্ভব না, কি করে সম্ভব, কি করে সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব। তুমি যদি আইআইটি জেইর জন্য প্রিপারেশন করো 6 to 7 আওয়ার্স ইজ এনাফ। তুমি যদি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন করো এগেইন 6 to 7 আওয়ার্স ইজ এনাফ। অ্যান্ড কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। প্রচুর পড়লাম সেটা কিন্তু না, কিন্তু আমি যদি ডেডিকেটেড ফোকাসড যদি 5 থেকে 6 ঘন্টা কি 6 থেকে 7 ঘন্টা যদি ডেইলি করি, এবং সুপ্রিয় যেটা বললো উইকেন্ডটা ভালো করে কাজে লাগানো, রিভিশন দেওয়া, তাহলে কিন্তু মানে ইট ইজ এনাফ। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ডেডিকেটেড প্রিপারেশন। অনেকে আমরা ওই পড়তে বসে নেগেটিভ চিন্তা করি, বা পড়তে বসে মোবাইল ঘাঁটি, বা পড়তে বসে ফেসবুকে রিলস দেখি, সেটা কিন্তু পড়া নয়, দ্যাট ইজ মানে অন্য কিছু। কিন্তু একদম ডেডিকেটেড পড়া হলে ডেফিনেটলি আমরা সাকসেস পাবোই। সুপ্রিয়, তোমার একদম তোমার এক্সক্লুসিভ বুক লিস্ট একটু শেয়ার করো। সবাই আমরা একটু বুক লিস্ট জানতে চাই, সবাই জানে তবু একটু জানতে চাই, একটু বলে দাও। সাবজেক্ট ওয়াইজ ঝটপট। বুক লিস্ট একদম কম বেশি সিমিলার। আমি যেমন জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, নিতিন সিংহিয়া স্যারের যে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল হয় সেটা দিয়ে শুরু করেছিলাম। আর যদি পিলি ধরে বলি ইংলিশের জন্য আমি আলাদা করে খুব বেশি প্রিপারেশন নিতাম না। এসপি বক্সি বইটা ফলো করেছিলাম, ইংলিশটা মোটামুটি হয়ে যেত। হিস্ট্রির ক্ষেত্রে প্রথম দিকে মডার্ন ইন্ডিয়ার স্পেকট্রামের বইটা ছিল, আর যেটা স্বদেশ সভ্যতা বিশ্ব হয়। পরবর্তীতে পুনম দালাল দাহিয়ার যে বইটা এবং বানসালের যে বইটা, এই দুটো বই খুব ভালো, মানে পরবর্তীতে এসেছে, এবং এই দুটো খুব পড়া উচিত সবার। জিওগ্রাফির জন্য আমি কার্তিক চন্দ্র মন্ডলের বইটা ফলো করতাম। আর জিওগ্রাফি থ্রু ম্যাপসের একটা দিশা পাবলিকেশনের বই হয়, সেইটা আমি ফলো করতাম। আর পেরিয়ারের যে একটা ছোট বই হয় সেইটা। জিওগ্রাফি প্রিপারেশনের জন্য ম্যাপ ধরে পড়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয়েছে। আর সায়েন্সের ক্ষেত্রে স্যার অ্যারিহ্যান্টের একটা বই ছিল, সেই বইটা পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মান্থলি ম্যাগাজিন বেরোয়। ম্যাকবুক বলছো নাকি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বলছো? এনসাইক্লোপিডিয়া স্যার, এনসাইক্লোপিডিয়া। আচ্ছা। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যেগুলো মান্থলি ম্যাগাজিন বেরোতো সেগুলোর মধ্যে একটা ফলো করতাম। এছাড়াও ইউটিউবে অনেকগুলো চ্যানেলে ভালো ভালো দেয়, সেগুলো আমি দেখতাম, এবং সেখান থেকে যেগুলো ভালো মনে হতো সেগুলো আমি খাতায় লিখে নিতাম। আর পলিটির জন্য তো লক্ষ্মীকান্তের থেকে বেটার আর কিছু হয় বলে আমার মনে হয় না, সেই বইটা আমি ফলো করতাম। আর ইকোনমিক্সের ক্ষেত্রে নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা হয়, তার আগে আমি ফলো করতাম তোজামুল হোসেন স্যারের বইটা। রমেশ সিং এর বইটাও ছিল, কিন্তু আমার মনে হয়নি খুব দরকার আমাদের বিসিএস এর জন্য। তোজামুল হোসেন স্যারের বই আর নিতিন সিংহানিয়া স্যারের বই যথেষ্ট। ম্যাথের ক্ষেত্রে স্যার যেটা রাকেশ যাদব স্যারের একটা বই হয় ক্লাস নোটস, সেটা অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রেও আছে, অ্যারিথমেটিকের ক্ষেত্রেও আছে। এবং এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেইটা আমি প্র্যাকটিস করেছিলাম। মোটামুটি এইটাই ছিল স্যার বুক লিস্ট আমার। আর ডেসক্রিপটিভ কিরকম করে পড়তে? ডেসক্রিপটিভ স্যার সত্যি কথা বলতে বাংলা এবং ইংলিশ আমি খুব লিখে প্র্যাকটিস করার সময় পেতাম না। আমি যেটা করতাম, বাংলা এবং ইংরেজি একটা করে নিউজ পেপার প্রতিদিন পড়তাম, এডিটোরিয়ালটা ভালো করে পড়তাম। আরেকটা আমার যেটা মনে হয়েছিল যে যদি গল্পের বই পড়ার উদ্দেশ্য ছোটবেলা থেকে থাকে, একটা লেখার যে ধরনটা হয় সেটা
আয়ত্ত নিজের মধ্যে চলে আসে। মানে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে লেখার ধরনটাও অনেকটা ম্যাটার করে, কিভাবে লিখছে, কম কথার মধ্যে তাকে অনেক বেশি মানে বোঝাতে হবে। সেইটা গুরুত্বপূর্ণ। অনেকে ডেসক্রিপটিভ আমি দেখেছি যে ওয়ার্ড লিমিট থাকে সেটা ফলো করে না। আমি করতাম এবং আমি চেষ্টা করতাম সেই ওয়ার্ড লিমিট ফলো করে আমি যেটা বলতে চাই সেটা যেন বোঝাতে পারি। এটার জন্য মানে শব্দ ভান্ডার ঠিক হতে হবে, ওয়ার্ডের উপর স্টকটা ভালো হওয়া চাই, দখলটা ভালো হওয়া চাই, এবং লেখার প্রকাশ ভঙ্গিটা ভালো হওয়া চাই। তো এইটা আমার মনে হয়েছে নিউজ পেপার ফলো করা তো আছে। এছাড়াও যদি গল্পের বই, কোয়ালিটি গল্পের বই, সেটা বেঙ্গলি ইংলিশ দুটোই হতে পারে, ছোট থেকে পড়ার অভ্যেস থাকলে একটা এমনি লেখার একটা আঙ্গিক চলে আসে। তো আমি খুব বেশি লিখে লিখে প্র্যাকটিস করিনি, আমি পড়তাম বেশি, কারণ সময়ও কম ছিল, যেটুকু অবসর হতো আমি পড়তাম, গল্পের বই পড়তাম। আর যদি স্যার অপশনালের কথা বলেন তাহলে সাইকোলজির ক্ষেত্রে এনসিইআরটি যে 11-12 বই দুটো হয় সেই দুটো, আর সাইকোলজির ব্যারনের যে বইটা, ব্যারন এবং শিকারেলি, এই দুটো বই স্যার পড়েছিলাম। আর তাছাড়াও সাইকোলজির ক্ষেত্রে আরো দুটো, যেটা ওই এসকে মঙ্গলের বই হয়, সেই বই দুটো স্যার। এই ছিল আমার বুক লিস্ট। এসকে মঙ্গলে দুটো বই হয়, এডুকেশন সাইকোলজি আর অ্যাডভান্স এডুকেশন হ্যাঁ সাইকোলজি। হ্যাঁ হ্যাঁ, এসেনশিয়ালস অফ সাইকোলজি আর অ্যাডভান্স সাইকোলজি, হ্যাঁ এই দুটো বই স্যার। হ্যাঁ আচ্ছা, তোমার আর আমার অপশনাল এক, সাইকোলজি। সাইকোলজি নিয়ে অপশনালটা মানে কিরকম তোমার? সাইকোলজি ইজ আ ভেরি গুড অপশনাল, এটা একদম ধ্রুব সত্য কথা। সাইকোলজি ইজ ভেরি গুড অপশনাল, কারণ তার একটা সাইন্টিফিক এও আছে এবং অ্যান্সার গুলো অ্যাবসলিউট, মানে ঠিক লিখলে ঠিক, ভুল লিখলে ভুল। সাইকোলজির অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমার কি লার্নিং হয়েছে? কিরম করে লিখলে নম্বর পাওয়া যায়, কিরম করে লিখলে নম্বর পাওয়া যায় না, মানে কি লেখা উচিত কি লেখা উচিত না, যেহেতু তুমি এতদিন পরীক্ষা দিয়ে এসছো, একটু বলো। আমি সাইকোলজি অপশনাল নিয়ে মেন 5 বার লিখেছি। তো মেইনস যে 5 3 বার হ্যাঁ সাইকোলজি অপশনাল নিয়ে? বাহ, তাহলে ইউ আর দ্য বেস্ট 18, পারসন। 19, 20, 21, 22, হ্যাঁ 5 বার। হুম। এবার তার মধ্যে আমি 18, 19, 20 3বারই আমি কল পাইনি, গ্রুপ সিতে কল পেয়েছি। এবং সেখানে আমার এমসিকিউ মার্কস ভালো ছিল, বেঙ্গল ইংলিশ আমার ভালোই হয়। তো যেটা বুঝেছিলাম সাইকোলজি ঠিকঠাক হয়নি। 18, 19, 20 সালে আমি যেটা করেছিলাম, আনসার লিখেছিলাম, অনেক বেশি ফ্ল্যাট হয়েছিল, পয়েন্ট পয়েন্ট করে লিখেছিলাম। কিন্তু আমার পরবর্তীতে মনে হয়েছে অন্য যারা এই গ্রুপে সিলেক্টেড হয়েছে সেই সব ক্যান্ডিডেট, বা যারা গ্রুপ এতে কল পেয়েছে এবং হয়তো সিলেকশন পায়নি কিন্তু কল পেয়েছে গ্রুপ এতে, তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছিল যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুব জরুরি। আমরা যেটা লিখছি সেটা যদি ডায়াগ্রাম বা ফ্লোচার্টের মাধ্যমে তুলে ধরি তো নাম্বারটা অনেকটা বেশি যায়। তো আমি 22 সালে যেটা করেছিলাম, প্রত্যেকটা মানে টপিকের যে কোশ্চেনগুলো আসে সেগুলো প্রত্যেকটা ধরে ধরে আমি বিভিন্ন বই থেকে যেগুলো পেয়েছি সেই বই থেকে, অথবা গুগলে আমি প্রতিটা কোশ্চেন লিখে লিখে সার্চ করেছিলাম। এটা করাতে আমার দুটো উপকার হয়েছে, যেগুলো ডেটা মানে যেই সব ডেটাগুলো আছে সেখানে, সেই ডেটাগুলো আমি ইনপুট করতে পেরেছিলাম আমার আনসারের মধ্যে। এবং সেকেন্ড কথা হচ্ছে সেখানে ভালো ভালো ডায়াগ্রাম ফ্লোচার্ট আমি পেয়েছি, যেগুলো দেখলে আমি যে একটা পাতা লিখেছি সেই লেখাটাই ডায়াগ্রামের আকারে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেইটা মানে যিনি দেখছেন খাতা তার কাছেও খুব সহজ হয় ব্যাপারটা। তো আর এছাড়াও যখন আমি ডায়াগ্রাম বা ফ্লোচার্ট কোথাও পাইনি, তখন আমি নিজেই যেটা লিখেছি সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার নিজের চেষ্টা করেছি। তো আমি 22 সালে খুব ভালো লিখেছিলাম বলবো না, ওর থেকেও ভালো লেখা হয়তো যায়, কারণ আমি যখন 23 সালের জন্য প্রিপেয়ার করছিলাম আরো বেটার করেছিলাম। কিন্তু আমার মনে হয়েছে যে 22 সালে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি করেছিলাম সেটা অনেকটা মাইলেজ আমাকে দিয়ে গেছে। না হলে হয়তো মানে এমসিকিউ মার্কস যারা সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে অনেকে আমি শুনেছি অনেক বেশি পেয়েছে, আমি মোটামুটি 520-30 অ্যারাউন্ড পেয়েছিলাম। তাহলে আমার ডেসক্রিপটিভে আমাকে টেনেছে, এবং সেখানে সাইকোলজিতে নিশ্চয়ই 250 প্লাস তো আছে। ঠিক। এখানে স্যার একটা 22-এর সাইকোলজি পেপারটা একটু শক্ত এসেছিল। হ্যাঁ হ্যাঁ একটু শক্ত এসেছিল। একটু অফবিট আর স্যার কোশ্চেন। একটা একটা কথা বলছি, মানে সাইকোলজি অপশনাল মানে একটা দিয়েছিল 21 সালে মার্কশিট রিলিজ করেছিল, সেইখানে আমি 21 সালে কিন্তু কোনো গ্রুপে কল পাইনি 21 সালে। তো 21 সালে আমার সাইকোলজিতে মার্কস ছিল 151। তো সেইটা দেখে আউট অফ 400 21 সালে।
তখন আমি ফ্ল্যাট লিখতাম। তো আমি দেখে ঘাবড়ে গেছিলাম এবং এমনও ভেবেছিলাম যে আমি কি সাইকোলজি মানে অপশনটা চেঞ্জ করব, আমি অন্য অপশন নেওয়ার কথাও ভেবেছিলাম। যাই হোক, তার কয়েকদিনের মধ্যেই 15-20 দিন পরেই 22-এর ইন্টারভিউ কল আসে এবং দেখি A+B-তে আমি কল পেয়েছি। তো তখন গিয়ে মনে হয় না 22 সালে আমি সাইকোলজিটা ঠিকঠাক লিখতে পেরেছি। অপশনাল রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা গ্রুপ এ একদম বা ঠিক। বি টার্গেট করছে, অপশনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যত ভালো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা, রিসার্চ অ্যানালিসিস গুলো কোট করা, মানে একটা যখন আমি হুম জিনিস ডিফাইন করছি, ডিফাইন হুম সাইকো অ্যানালিসিস, হুম। তখন আমার ডেফিনেশনের থেকেও সাইকোলজিস্টরা কি ডিফাইন করেছে বা কোন হ্যাঁ হ্যাঁ। তারা কি ডিফাইন করেছে, দ্যাট ইজ ভেরি মোর ইম্পর্টেন্ট। হুম হুম এবং হুম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এবং সুপ্রিয়র কথা দিয়ে উঠে গেল। হ্যাঁ, বলো। হ্যাঁ, সেকেন্ড পেপারে যেমন অনেক ইনফরমেশন বা ডেটা দেওয়ার যে জায়গা আছে, কারেন্ট বিভিন্ন ডেটা, সেগুলো যদি আনসার রাইটিং এর মধ্যে ইনক্লুড করা যায় তো নাম্বারটা অনেকটা বেটার হয়। সেটা আমি করার চেষ্টা করেছিলাম 22 সালে। আচ্ছা, আর একটু সায়েন্সের প্রিপারেশনটা নিয়ে একটু তোমার থেকে জানতে চাইছি, কারণ সায়েন্সটা অনেকেরই খুব একটা ব্যথার জায়গা যাকে বলি। সায়েন্স নিয়ে স্যার মানে সত্যি কথা বলতে আমিও আহ, খুব খেটেছিলাম তা কিন্তু না। কারণ আমি যেটা দেখেছিলাম যে আমার ম্যাথ পোর্শনটাই স্ট্রং। পেপার 6 আমার মোটামুটি 150-160 থাকে, এর থেকেও অনেকের বেশি থাকে, সেটা আলাদা প্রশ্ন। মানে যারা সিজিএল এর জন্য প্রিপারেশন তারা আরো বেটার প্রিপারেশন করে। আর পেপার 5-এও আমার মোটামুটি 150 অ্যারাউন্ড আসে। পেপার 3ও ঠিক আছে। তাই আমি যেহেতু জব করতাম, তো সব পেপার একসঙ্গে আমার পক্ষে সম্ভব ছিল না। আর একটা মনে ছিল সায়েন্সে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, 70 থেকে 80 মার্কস আসে এবং সেখানে কোনো বছর একটা সাবজেক্টে বেশি অন্য সাবজেক্টে কম। তো আমি যেটা করেছিলাম, অ্যারিয়েন্টের যে বইটা সেটা পড়েছিলাম এবং আমি সায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিসের দিকে গিয়েছিলাম। বিকে পাবলিকেশনের একটা বই হয় সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, সেই বইটা আমি কভার করেছিলাম এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসে বিসিএস এর ক্ষেত্রে হতে পারে, অন্য যে পিএসসির পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হতে পারে। তো আমি এমসিকিউ প্র্যাকটিস অনেকটা বেশি করেছিলাম সায়েন্সের ক্ষেত্রে। আহ, তাই আমি বলবো না সায়েন্স আমি খুব ডেপথে গিয়ে খেটেছিলাম, কিন্তু আমি একটা ওভারঅল মোটামুটি একটা যেন ভদ্রস্থ নাম্বার থাকে সেই চেষ্টাটা আমি করেছিলাম সেই ব্যাপারটা। সত্যি একদম, মানে তোমার স্ট্র্যাটেজি সত্যি মানে খুব প্র্যাকটিক্যাল। তোমার স্ট্র্যাটেজিগুলো, তোমার সাজেশনগুলো খুব ভালো ভালো দিচ্ছ। এবং সব থেকে ভালো লাগছে যেটা হচ্ছে যে চাকরি করতে করতে প্রিপারেশন করা, প্রিপারেশনের মধ্যে বিয়ে করা, এবং সুপ্রিয় ইজ অলসো নাও আ প্রাউড ফাদার। তার মানে সব কিছু করে কিন্তু নিজের লক্ষ্যটা যদি স্থির থাকে, তাহলে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। এইটা সুপ্রিয়র থেকে কিন্তু আমাদের সবার শেখা উচিত। এবং 10 ইয়ার্স ধরে নিজের স্বপ্নটাকে গড়ে তোলা, নিজের স্বপ্নটাকে নার্চার করা এবং প্রতিনিয়ত সেই স্বপ্নটার পেছনে খাটা, দিস ইজ অ্যাকচুয়ালি কমেন্ডেবল জব। কারণ এই পুরো জার্নিটা, এই 10 ইয়ার্স যখন আমরা বলছি, তার মধ্যে কোভিড পিরিয়ড গেছে, তার মধ্যে অনেক সময় লাস্টে পরীক্ষা একটু দেরি করে হচ্ছে, পরীক্ষার রেজাল্ট কত পরে বেরোচ্ছে, কিন্তু সেই সময় হাল না ছেড়ে ধরে থাকা, একদম সে আমরা বলি না ক্রিজে টিকে থাকা, যে আউট হলে হবে না, বা মাঠে যখন আমি নেমেছি গোল দিয়ে আমাকে ছাড়তে হবে, মাঠ আমি একা ছাড়বো না। এই জিনিসটা কিন্তু সুপ্রিয়র কথার মধ্যে একদম স্পষ্ট। সুপ্রিয়, এবার ওই তোমার পিটি বা পার্সোনালিটি টেস্ট কেমন হয়েছে, কি করা উচিত পিটিতে, কি করা উচিত না, একটু আমাদের ডিটেলসে বলো। পার্সোনাল টেস্ট আমার ওভারঅল ভালোই হয়েছিল। একটা জায়গা আমার একটু ল্যাক করেছিল, মানে আমার গ্র্যাজুয়েশন ইংলিশ লিটারেচারে। তো মোটামুটি আমার 14 সালে মাস্টার্স কমপ্লিট হয়েছে। তো সেইখানে ইংলিশকে যে অনেক ডেপথে গিয়ে কিছু কোশ্চেন করা হয়েছিল যেগুলো আমি মিস করেছিলাম। এই পার্টটা বাদ দিলে বাদ বাকি যে পার্টগুলো থেকে কোশ্চেন ধরেছিল আমার জব রিলেটেড কোশ্চেন ধরেছিল। মানে আমি রেভিনিউ অফিসার পোস্টে আছি সেই কোশ্চেন নিয়ে কোশ্চেন হয়েছিল। ওয়াকআপ বিল নিয়ে আমাদের এখানে আন্দোলন হয় সেই সময়। মানে আমাদের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জ ব্লকে, এখানে কিছু বিক্ষিপ্ত অশান্তি ঘটনা ঘটেছিল। তো সেই ওয়াকআপ বিল কি, কেন, কি কি চেঞ্জেস এসেছে, আহ, আমার মানে আমার মতামত কি সেইগুলো নিয়ে এই ধরনের কোশ্চেন কিছু করা হয়েছিল। আর
হোয়াই এক্সিকিউটিভ ক্যাডার নট ডিএসপি, মানে এরকমও কোশ্চেন করেছিলেন যিনি চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, যে আপনার তো বয়স অ্যারাউন্ড 33, তাহলে আপনি ডিএসপি নিচ্ছেন না কেন, প্রমোশনে তো অনেকটা বেশি যেতে পারবেন। এই একটা কোশ্চেন ছিল। তো মোটামুটি ওভারঅল এই ধরনের কোশ্চেন করা হয়েছিল। আমার যেটা মনে হয় পিটির ক্ষেত্রে আমার যেটা একটা ল্যাক হয়েছিল, আমি কোনো মক ইন্টারভিউ দিইনি। মক ইন্টারভিউ দেওয়ার অপশন পাইনি সেটা আমি বলবো না, কিন্তু অফিসে আমি ঠিকঠাক ছুটি ম্যানেজ করতে পারিনি, কারণ যেগুলো ফিজিক্যাল মক ইন্টারভিউতে অ্যাটেন্ড করা সম্ভব না। আর অনলাইন মক ইন্টারভিউ সে সময় যেগুলো হয়েছিল সেটা আমার মনে হয়নি খুব একটা ভালো, আমার লাগেনি। আমি একটা বা দুটো যোগাযোগ পেয়েছিলাম, তো আমি নিজের মতো প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার মনে হয় মক ইন্টারভিউ ফেস করা উচিত, এবং মক ইন্টারভিউ সবার দেওয়া উচিত, এটা অনেকটা হেল্প করে। ওই জায়গাটা আমার একটু ল্যাক হয়েছিল। এবার পিটির প্রিপারেশন যদি বলা হয়, পিটির প্রিপারেশনে যদি যারা জবের সঙ্গে যুক্ত আছে তারা তো জব রিলেটেড ইনফো খুব ভালো করে জানতে হবে, সেইটা একটা পোর্শন। সেকেন্ড পোর্শন হচ্ছে যেখানে ক্যান্ডিডেটের বাড়ি, তার সারাউন্ডিং, সেখানকার লোকাল এমএলএ এমপি এবং লোকাল বিভিন্ন যদি কোনো হিস্টোরিক্যাল প্লেসেস থাকে, কোনো জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স থাকে, জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন করা হয়েছে, তো এই এই জায়গাগুলো দেখতে হবে। আর গ্র্যাজুয়েশন সাবজেক্টকে খুব গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এবারে ইন্টারভিউ গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে অনেকেই কোশ্চেন করা হয়েছে। আমি 10 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমাকেও অনেকটা করা হয়েছে। আর হচ্ছে অপশনাল সাবজেক্ট, গ্রুপ এ বি ইন্টারভিউর ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট থেকেও অনেকগুলো কোশ্চেন করা হয়েছে। আমার ক্ষেত্রে জিএস থেকে কোনো কোশ্চেন করা হয়নি। তো ওভারঅল বলা যায় না, জিএসটাও তো অবশ্যই দেখে যাওয়া উচিত। আর পিটির ক্ষেত্রে অনেক বেশি অ্যাটিটিউডটাকে ঠিক করতে হবে। মানে অনেকে যেটা হয় প্যানিক না করে, মানে আমাদের এবারের যে প্যানেলটা ছিল সেটা খুব সুন্দর, মানে কমফোর্টেবল করে দেয় ক্যান্ডিডেটদেরকে। তো প্যানিক না করে, এবং যে কোশ্চেনগুলো, অনেক কোশ্চেন হয়তো জানা নেই, সেটা আমি জানি না, সেটাও একটা বলার ওয়ে হয়। মানে কনফিডেন্টলি বলতে হবে সেটা, মানে ভয় পেলে হবে না, ঘাবড়ে গেলে হবে না। পরপর দু চারটে কোশ্চেন হতেই পারে, কেউ একজন পারছে না, কিন্তু সেখানে কনফিডেন্ট হতে হবে। আমি পিটি পর্যন্ত এসেছি, তার মানে আমার মধ্যে কোয়ালিটি আছে, সেই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকা দরকার, এবং পিটি সেভাবে ফেস করতে হবে, অসুবিধা হবে না। একদম ঠিক। মানে তোমার তোমার তো এইটা নিয়ে কত নম্বর ইন্টারভিউ? মানে যেহেতু তুমি আগে পেয়েছ, মানে আগে রেভিনিউ অফিসার ছিলে, তার মানে তুমি তো আগেও পিটি ফেস করেছিলে। না স্যার, রেভিনিউ অফিসার পেয়েছি, তারপর আমি তো গ্রুপ সিতে কল পেয়েছিলাম। তো হ্যাঁ। আমি সবগুলো পিটি স্কিপ করেছিলাম, মানে গ্রুপ এতে কল না পেলে আমি ইন্টারভিউ যাব না ভেবেছিলাম। মানে আচ্ছা আচ্ছা। গ্রুপ সিতে এর থেকে বেটার পোস্ট জয়েন্ট ভিডিও ছিল। তো হ্যাঁ আমার নিজের দাদাও জয়েন্ট ভিডিও পোস্টে ছিল। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ যাই হোক, জয়েন্ট ভিডিও পোস্টের চাপ তো মানে আরো পোস্টের থেকেও একদিক থেকে হলে বেশি, কারণ হ্যাঁ ছুটি পাওয়া আরো সমস্যা হয়। তো হ্যাঁ যে হ্যাঁ। কারণে আমি স্কিপ করে গেছিলাম, গ্রুপ এতে কল না পেলে আর ইন্টারভিউ ঠিক দেবো না, এটা ঠিক। ভেবেছিলাম। হ্যাঁ, না এইবারের এই এখনকার প্রেজেন্ট বোর্ড ইজ ভেরি কর্ডিয়াল। যারা পিটির প্রিপারেশন হ্যাঁ। করছো, একদমই সুপ্রিয় ঠিকই বলেছে। কিন্তু গ্র্যাজুয়েশন সাবজেক্টের উপর কিন্তু হিউজ স্ট্রেস দেওয়া হচ্ছে, এবং গ্রুপ সিতেও যেটা ইন্টারভিউ হবে বা শুরু হবে আই গেস, সেখানেও আমরা কিন্তু বলে দিচ্ছি যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসবে। মানে যেমন তোমার যদি লিটারেচার থাকে, সেখান থেকে কিন্তু ইন ডেপথ কোয়েশ্চেন আসবে। তোমার যদি জুলজি বোটানি অনার্স থাকে, কি অ্যানিমাল হাজবেন্ডারি বা এগ্রিকালচার যদি অনার্স থাকে, সেখান থেকে কিন্তু ইন ডেপথ কোয়েশ্চেন কিন্তু প্রিপারেশন করে যাওয়া উচিত। কারণ এইগুলো না পারলে আর একটা নেগেটিভ ইমপ্রেশন অনেক সময় হয়ে যায়। এবং যদি সব পারতে হবে সেটারও কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বলতে হবে। মানে আমি পারছি না বা আমি জানি না, সেইটার বলারও কিন্তু একটা সুন্দর করে ধরন আছে। একদম সুপ্রিয় যেটা বলবো, কি কি মেসেজ দেবে যারা প্রিপারেশন করছে, বা অনেকদিন ধরে প্রিপারেশন করছে কিন্তু বারবার মেন্স দিচ্ছে, ইন্টারভিউতে ডাক পাচ্ছে না, 1 নম্বর 2 নম্বরের জন্য মিস করে যাচ্ছে, বা অনেকেই ইন্টারভিউ স্টেজ থেকেও কিন্তু ফিরে আসে, তাদের জন্য, মানে যারা সাকসেসফুল লিস্টে তাদের নামটা দেখতে পাচ্ছে না, ইনস্পাইট অফ গিভিং লট অফ এফর্টস অ্যান্ড হার্ড ওয়ার্ক, তাদের জন্য কি মেসেজ? আচ্ছা, আমি বলবো যারা প্রিপারেশন নিচ্ছে, দুটো কথা, নিজেদের
স্ট্রেংথের জায়গায় এবং দুর্বলতার জায়গা বুঝতে হবে এবং একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে। মোটামুটি যেটা দেখা যাচ্ছে 60% নাম্বার থাকলে এখন সিলেকশন হচ্ছে, 60% থেকে 1-2% কম থাকলে হবে, অ্যারাউন্ড 60% ধরেই আমাদের এগোতে হবে। আমার যেমন পেপার 5-6 স্ট্রং ছিল, পেপার 4 আমি অতটা দিতাম না। এটা প্রত্যেক ক্যান্ডিডেটকে বুঝতে হবে আমি কোথায় স্ট্রং, কোথায় আমার দুর্বলতার জায়গাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে, আর যেটা স্ট্রং সেটাকে আরো বেটার করতে হবে। এই একটা কথা। সেকেন্ড কথা, এখনকার সমস্যাটা আমি নিজেও ফেস করেছি, মোবাইল একটা বড় সমস্যা। অনেকেই মনে করে যে ইউটিউব বা অন্যগুলো থেকে অনেক শেখা যায়। হ্যাঁ যায়, ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট আছে, ভালো ভালো ক্লাস আছে, অবশ্যই শেখা যায়। প্রবলেম যেটা হয়, ইউটিউব বা অনলাইন পড়াশোনা করতে করতে অন্য রিল বা অন্য কিছুর মধ্যে চলে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং সেখানে অনেকটা টাইম নষ্ট হয়। এই জন্য মানে যে বইগুলো প্রত্যেকটা সাবজেক্ট টপিক মানে সাবজেক্ট ওয়াইজ যে বুকগুলো, সেগুলো ঠিক করে নেওয়া উচিত প্রথমে যে আমি কোন কোন বই পড়বো। এখানে আরেকটা কথা আছে, মানে অজস্র বই পড়ে লাভ নেই, কোয়ালিটি বুক চুজ করতে হবে এবং সেগুলোকে বারবার রিভাইজ করতে হবে। আর যদি আমার ইউটিউবে কোনো ভালো চ্যানেল বা থাকে, সেটা আমি অবশ্যই দেখবো, কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে রিলস বা অন্য কিছুতে যেন না চলে যায়। এখনকার আরেকটা প্রবণতা হচ্ছে, আরেকটা সময় আমি যেটা দেখেছি অনেকই ক্যান্ডিডেটকে মানে ফুল ফোকাসে পড়াশোনা করেন। আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার, অনেকের কাছে আমি দেখেছি, এবং তাতে অনেক সময় নষ্ট করে। তো সময় নষ্ট করে তো লাভ নেই, একটা সময়ের পর আর মানে সময় ফিরে পাওয়া যাবে না। তাহলে ফুল ফোকাস রেখে পড়াশোনা করতে হবে, বুক লিস্ট সুন্দরভাবে সাজিয়ে এবং প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। আর ব্যর্থতা আসবে, মানে এগুলোকে ব্যর্থতা বলা যায় না। এক একটা ব্যর্থতা থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমি কোথায় আমি ল্যাক করলাম। আমি যেমন পরপর যখন ফেলিয়ার হচ্ছে আমি বুঝলাম যে আমার অপশনালটা প্রবলেম হচ্ছে, যেখানে আমার ল্যাক হচ্ছে সেখানে যদি আমি নিজে আইডেন্টিফাই করতে না পারি যেটা আমি কিভাবে কাটিয়ে উঠবো, তাহলে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের সঙ্গে কথা বলতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে সব ফেলিউরের মধ্যে দিয়ে সাফল্যের রাস্তা আমাকে খুঁজে বার করতে হবে। আর হতাশ হওয়ার কোনো জায়গা নেই, কারণ জীবনটা অনেক বড়। এই ডব্লিউবিসিএস এক্সামের পরে জীবনে আরো অনেক পরীক্ষা আসবে, মানে জীবনের পরীক্ষা যেগুলো বলে সেগুলো আরো কঠিন হবে। তো এটাই বড় পরীক্ষা না, কিন্তু এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো সেই জন্য এটা সাকসেস পাওয়ার জন্য পূর্ণ চেষ্টা করতে হবে, সেখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আর মানে পড়াশোনা যেটা হবে, স্যার যেমন বললেন, যেটুকু সময় আমি পড়বো ফুল ফোকাস নিয়ে পড়বো, মানে মানে নিজের মনকে সান্ত্বনা দিয়ে না যে আমি 2 ঘন্টা পড়লাম বা 3 ঘন্টা পড়লাম, সকাল থেকে একটানা পড়ছি কিন্তু দেখা যাচ্ছে তার মাঝে মাঝে আমি মোবাইল ঘাঁটছি। তো এইটা ঠিক না, যেটুকু পড়বো আমি ফুল ফোকাসে পড়বো। এবং এটা সত্যি কথা, আমি যেটা রিয়েলাইজ করেছি, সারাদিন পড়তে পারলে ভালো, যারা পারে তারা পড়বে, কিন্তু সারাদিন পড়ার দরকার আছে আমার বলে মনে হয় না। যদি কোয়ালিটি 5 থেকে 6 ঘন্টা পড়া যায় এবং ডেডিকেটেড ওয়েতে পড়া যায়, আর একটা আমি কিভাবে পড়ছি সে পড়ার ধরনটা যদি সঠিক হয়, তাহলে পার ডে 5 থেকে 6 ঘন্টা পড়া, উইকেন্ডে রিভিশন করা এবং বারবার মক টেস্ট এমসিকিউ দেওয়া আমার মনে হয় যথেষ্ট। ঠিক। আচ্ছা, একদম এবার একদম প্রথমে ফিরে যাই, সেটা হচ্ছে প্রিলিমস। তুমি যেহেতু অনেকবার প্রিলিমসও দিয়েছো, সব থেকে এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ডাউটেরও জায়গা, সেটা হচ্ছে কাট অফ। কাট অফ কোনোবার 105, কোনোবার 98, কোনোবার 120, কোনোবার 125, 127 সামথিং, এরকম করে। এই যে শেয়ার মার্কেটের মতন কাট অফ একবার কমছে বাড়ছে, কাট অফ নিয়ে কি করা উচিত, চিন্তা করা উচিত কিনা, তুমি কিরম করে জিনিসটা দেখছো, কিরম করে প্রিলিমস এক্সামটা, কারণ প্রিলিমস আমার ফার্স্ট ধাপ, দিস ইজ মাই ফার্স্ট ব্যারিয়ার দ্যাট আই হ্যাভ টু ক্রস, তো কিরম করে প্রিলিমসটা ট্যাকেল করা উচিত? আমি সত্যি কথা বলতে কখনোই মানে প্রিভিয়াস একটা মাইন্ডসেট নিয়ে আমি যাইনি যে আমাকে এত কোশ্চেন অ্যাটেম্প করতে হবে বা এত কাট অফ হতে পারে, এবং এই ধারণাটাও ভুল। একসময় বলা হতো 120 পেলেই প্রিলি পাস করা যায়, যেটা পরে ব্রেকও হলো। অনেকেই দেখা গেছে সেই সময় হয়তো 130 132 অ্যাটেম্প করে সে থেমে গেছে, ধরে নিয়েছে 120 উপর যাবে না। এবার যেটা হয় আর কি, আমরা যেটা অ্যাটেম্প করি সব তো সঠিক হয় না, কিছু ভুল যায়, প্রতিবারই যায়। তো প্রিভিয়াস মাইন্ডসেট নিয়ে একদমই দিতে যাওয়া উচিত না। আমি যতবার দিয়েছি
আমার অ্যাটেম্প্ট মোটামুটি 140 থেকে 150 অ্যারাউন্ড থাকতো। এর মানে এই না যে আমি 140 বা 150 পুরোপুরি 100% শিওর থাকতাম। আমি যেটা করতাম অ্যাকচুয়ালি, মোটামুটি এটা হয় যারা নিয়মিত প্রিপারেশন নিচ্ছে, মোটামুটি যে কোশ্চেন হয় তাতে 115-20 এমনি পারা যায়। সেটা মানে নো ডাউট, কোনো ডাউটই থাকে না এটা আমার সঠিক হবে। এরপরেও কিছু কোশ্চেন থাকে যেখানে হয়তো দুটোর মধ্যে ডাউট হয়, সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। মানে আমি মনে করি এগুলো অ্যাটেন্ড করা উচিত, কারণ দুটোর মধ্যে ডাউট যদি আমি 20টা কোশ্চেনও করি, খুব বেশি হলে হয়তো আমার যদি 10টা ভুল যায়, 50%ও ভুল যায়, তাও আমার প্লাস মার্কি মানে প্লাসই হবে। এখন তো 4টেতে 1 নম্বর কাটা যাচ্ছে, 2.5 নম্বর মাইনাস হবে, আমি 10 পাচ্ছি, 7.5 নম্বর প্লাস হবে। তা আমার মনে হয় যারা পিলি দিচ্ছে তাদের প্রিভিয়াস মাইন্ডসেট নিয়ে যাওয়ার দরকার নেই। মানে কোশ্চেন হলে গিয়ে কিরকম আসছে সেটা তো আগে থেকে বোঝা যায় না। এবার কোশ্চেন কেমন আসবে এবং ক্যান্ডিডেটের কোয়ালিটি কিরকম, বাকিরা কিরকম দিচ্ছে, তার উপর কাট অফটা নির্ভর করে। আরেকটা হয় কতজনকে ডাকবে। তো এত কিছু তো ক্যালকুলেট করে যাওয়া সম্ভব না। তো আমার মনে হয় প্রিলির জন্য আমি যেটা করতাম, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করা দরকার। বিসিএস এর মেন্স এবং প্রিলিতে যতগুলো কোশ্চেন এসছে 2001 সালের পর থেকে মোটামুটি, এবং এদিকে 14 সালের পর থেকে ইউপিএসসির যে প্রিলিমসের যে কোশ্চেন হয় সেগুলো প্র্যাকটিস করা দরকার। এছাড়া বুকগুলো তো আছে, কারণ আমি কোশ্চেন প্র্যাকটিস করতে কেন বললাম, দেখা যায় অনেক কোশ্চেন রিপিট হয়। বিসিএস বা অন্য কোনো পিএসসির যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করে দেখা যায় অনেক কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলবো যে কোনো আগে থেকে কোনো মাইন্ডসেট নিয়ে যাওয়ার দরকার নেই, পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নিলে 120-25টা এমনি পারা যায়, মানে উইথাউট ডাউটে পারা যায়। এবং তারপরেও যদি দুটো অপশনের মধ্যে ডাউট আছে, দুটোকে তুমি বাদ দিতে পারলে, দুটো হতে পারে না, তাহলে সেই কোশ্চেন গুলো আমার মতে অ্যাটেম্প্ট করা উচিত। তাতে তুমি মানে পজিটিভ মার্কিংই পাবে, সব তো আর ভুল হবে না। তো আমি মোটামুটি এই একটা মেথড নিয়ে যেতাম। তাতে আমি কোনোবারই মানে 17 সাল থেকে আমি প্রিলিমস দিয়েছি, 23 সালের মেইন দিয়ে এসেছি, তো প্রতিবারই আমার মানে প্রিলিতে 130 প্লাসই থাকতো, 130 প্লাস প্রতিবারই ছিল কম বেশি। কোনোবার 144 হয়ে গেছে, 150 আপ কখনো হয়নি, 130 থেকে 150 রেঞ্জ আমার থাকতো। খুব ভালো সাজেশন এবং খুব প্র্যাকটিক্যাল সাজেশন। থ্যাংক ইউ সুপ্রিয়, তোমার সাথে কথা বলে খুব ভাল লাগলো। এবং থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মানে এই যে বড় জার্নি যে তুমি এত সুন্দর করে পার করেছো এবং আলটিমেটলি সাকসেস পেয়েছো, এটা সত্যি খুব আনন্দের বিষয় এবং খুব ভাল লাগছে। খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।